তো আমরা আজকে হচ্ছে কেমিস্ট্রি চ্যাপ্টার 10 পড়বো, হ্যাঁ, অধ্যায় নাম্বার 10। এটা হচ্ছে কেমিস্ট্রিতে একটা সহজ একটা চ্যাপ্টার। আসলে এটা পুরাতন বইতে নাম ছিল হচ্ছে ধাতু নিষ্কাশন। এই ধাতু নিষ্কাশন মানে ইংলিশ হচ্ছে মেটাল এক্সট্রাকশন। এই চ্যাপ্টারটাকে তোমাদের বইতে একটা নতুন নাম দিয়ে দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করি এটা একটু পড়ার। আসলে এটা খুবই সহজ জিনিস। সেটা যারা আছে ভবিষ্যতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা আছে, বা মাইনিং, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বা জিওলজি, এগুলো যাতে পড়ার ইচ্ছা আছে তারা আর কি এই চ্যাপ্টার একটু ভালো করে গুরুত্ব দিও। এই চ্যাপ্টারের যে বইয়ের নাম সেটা হচ্ছে ইংলিশে বলতে গেলে মিনারেল রিসোর্সেস। মিনারেল রিসোর্সেস, মেটালস অ্যান্ড নন মেটালস। আচ্ছা, যদিও আমি এই প্রথম পার্টে আসলে তেমন কিছু আমি পড়াবো না। মেইনলি আমি চেষ্টা করবো হচ্ছে ব্রিফলি বিভিন্ন কিছু সম্পর্কে একটা সলিড একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। প্রথমে যে প্রথম ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি চ্যাপ্টারের নামের মধ্যে, প্রথম ওয়ার্ডটা হচ্ছে কি মিনারেলস। আমরা ফার্স্টে একটু মিনারেল নিয়ে জানার ট্রাই করি। মিনারেল কী জিনিস? বাংলাটা হচ্ছে খনিজ পদার্থ। কি পদার্থ? খনিজ পদার্থ, বা সহজ করে খনিজ বলা যায়। হ্যাঁ, খনিজ বলা যায়। মিনারেল আসলে একটা রাসায়নিক যৌগ। সহজ করে বলতে গেলে মিনারেল হচ্ছে একটা রাসায়নিক যৌগ, কেমিক্যাল কম্পাউন্ড। এটা আর কিছুই না, জাস্ট একটা কেমিক্যাল কম্পাউন্ড। তবে এর কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে। এটা নর্মাল কেমিক্যাল কম্পাউন্ড না। এর স্পেশালিটিটা হচ্ছে এইটা পৃথিবীর উপরিভাগে পাওয়া যায়, মানে মাটির যে উপরের লেয়ারটা, যাকে আমরা ক্রাস্ট বলি মাটির। তো এই মাটির ক্রাস্টে আমরা দেখে পাই, মানে পৃথিবীর যে ভূত্বক বলতে পারো, ক্রাস্ট আসলে এরকম ভূত্বক, বা ইংলিশে বলতে গেলে ক্রাস্ট। আর্থের ক্রাস্টে আমরা এদেরকে পাই, উপরে যে মাটির লেয়ারটা তাকে বলে ক্রাস্ট। আমরা যে অনেক সময় হচ্ছে মৃৎক্ষার ধাতু মানে অ্যালকালাইন আর্থ মেটাল যেটা পড়ছিলাম, সেই রকমই জিনিসটা, মানে এই মিনারেলগুলোকে আমরা মাটির উপরের ত্বকে বিভিন্ন যৌগ হিসাবে এদেরকে পেয়ে থাকি আমরা, এবং সেখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসটাকে আমরা এক্সট্র্যাক্ট করে আনতে পারি। প্রয়োজনীয় জিনিস কারা? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, গোল্ড, তারপরে অ্যালুমিনিয়াম, নিকেল, কপার, এই সে যৌগগুলা যেগুলো আমরা নতুন করে ইউজ করতে পারি ওই যৌগগুলো থেকে। যেরকম ক্যালসিয়াম পাওয়া যায় হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে, বাট এইটাকে সেখান থেকে আমরা কিছু প্রসেস ফলো করে ক্যালসিয়ামটাকে আলাদা করতে পারি, যে ক্যালসিয়াম থেকে পরবর্তীতে বেশ কিছু যৌগ বানানো যাইতে পারে, বা ইভেন ক্যালসিয়াম হিসেবে স্টোর করা যাইতে পারে। তেমনি অ্যালুমিনিয়াম থেকে বা আয়রন আলাদা করে নিয়ে আমরা অ্যালুমিনিয়াম বা আয়রন বা কপার এদেরকে আলাদা করে স্টোর করতে পারি। সেগুলোকে ইউজ করে আমরা স্টিল বা প্লাস্টিক বা যে কোনো কিছু দিয়ে আমরা বানাতে পারি। তো মিনারেল বলতে সেই সব রাসায়নিক পদার্থ বোঝায় যারা মাটির উপরিভাগে থাকে, এবং সেখান থেকে আমরা প্রয়োজনীয় জিনিসগুলো বের করতে পারি। তাহলে মিনারেলের যে ডেফিনেশনটা সেটা আমি একটু লিখি। The compounds that are found on the earth's surface from which, যাদের থেকে necessary elements like iron, কপার, জিঙ্ক, ক্যালসিয়াম, এগুলা নেসেসারি এলিমেন্টস আমরা এক্সট্র্যাক্ট করতে পারি, ক্যান বি এক্সট্র্যাক্টেড অ্যান্ড ইউজড, মানে এক্সট্র্যাক্ট করতে পারি আবার সেগুলোকে ইউজও করতে পারি। তাহলে দ্য কম্পাউন্ডস দ্যাট আর ফাউন্ড অন দ্য আর্থ সারফেস ফ্রম হুইচ নেসেসারি এলিমেন্টস লাইক এত ক্যান বি এক্সট্র্যাক্টেড অ্যান্ড ইউজড ইজ কল্ড মিনারেল। ইজ কল্ড মিনারেল। যারা বাংলা ভার্সন আছে একটু কষ্ট করে বাংলা কনভার্ট করে নিন। হ্যাঁ, আমি আসলে বাংলা ইংলিশ মিক্স করে পড়াচ্ছি, সো একটু প্রবলেম হবে। কিছু কিছু ডেফিনেশন আমি ইংলিশে লিখবো, কিছুগুলো বাংলাতে লিখবো, সো তোমরা একটু নিজ দায়িত্বে ঠিক করে নিও। যেমন এই সংখ্যাটা আমি ইংলিশে লিখছি, তোমাদের বইতে বাংলাতে আছে, যারা বাংলা ভার্সনে বইতে পড়তেছো। আচ্ছা, কথা হচ্ছে এই যে মিনারেলগুলা, এই যে ডেফিনেশন আমি লিখলাম, এই যে এখানে যা যা বলছে আর কি, আয়রন, কপার, জিঙ্ক, ক্যালসিয়াম, এই যে নেসেসারি এলিমেন্টগুলো, এদের যে মিনারেল, এটা কি আসলে মাটির যেহেতু বলা হচ্ছে, এটা কি সলিড হবে? আসলেই লিকুইড হতে পারে না, বা গ্যাসিয়াস হতে পারে না? অবশ্যই হতে পারে। মিনারেল যে অলওয়েজ সলিড হবে তার কোনো মানে নাই, এটা গ্যাস, লিকুইড সবই হতে পারে। সলিডগুলোর এক্সাম্পল হচ্ছে যেমন এই যে আমি যেটা এক্সাম্পল বলছি এখানে, লোহা, তামা, জিঙ্ক, এগুলো হচ্ছে সলিড। লিকুইড কারা? লিকুইড মিনারেল বলতে গেলে আমরা যে পেট্রোলিয়াম ইউজ করে থাকি, লিকুইড মিনারেলের এক্সাম্পল হচ্ছে আমাদের যে পেট্রোলিয়াম ইউজ করা হচ্ছে সেটা। গ্যাসিয়াস মিনারেল বলতে গেলে কারা? ন্যাচারাল গ্যাস, এটা আমরা পাই, মিথেন গ্যাস, প্রোপেন গ্যাস, ইথেন গ্যাস, এগুলো। তার মানে মিনারেল কিন্তু এগুলো হচ্ছে পেট্রোলিয়াম ও মিনারেল, গ্যাস ও মিনারেল। কেন মিনারেল? কারণ এগুলো মাটির উপরে পাওয়া যায় বা মাটিতে পাওয়া যায়, এবং এগুলো থেকে আমরা আমাদের নেসেসারি এলিমেন্টগুলো বের করে সেগুলোকে ইউজও করতে পারি। যে পেট্রোলিয়াম থেকে আমরা বেশ কিছু কম্পাউন্ড বের করে ইউজ করতেছি, অকটেন, ডিজেল, ন্যাপথা, এগুলো হচ্ছে পেট্রোলিয়াম থেকে আসা। প্লাস ন্যাচারাল গ্যাস, এগুলো কিন্তু পেট্রোলিয়ামেরই পার্ট, বা হচ্ছে কোল মানে কয়লা যেটা বলি, এগুলো কিন্তু সবই আসলে মিনারেল হিসেবে কাজ করতেছে।
পেট্রোলিয়ামের যে অনেক বড় সড়ো মজুদ বা ভান্ডার আসলে আমাদের মধ্যপ্রাচ্যে আছে, মিডল ইস্ট ওই অঞ্চলগুলোতে আছে, ওখানে তেলের খনি পাওয়া যায়, মানে ওই যে অয়েলের সোর্স আর কি অনেক। এই জন্য বলা হয় যে মিডল ইস্ট, সৌদি আরব, লিবিয়া, আফগানিস্তান এগুলো আছে তেল দিয়ে ভর্তি, এতে মাটির নিচে প্রচুর পরিমাণে তেল আছে। আর আফ্রিকাতে, সাউথ আফ্রিকাতে গোল্ড, ডায়মন্ড এদের অনেক খনি আছে আফ্রিকাতে। আফ্রিকা দেশটা উন্নত হইতে পারেনি এই একটা কারণে যে তারা এত প্রাকৃতিক সম্পদ থাকার পরও তাদের সেই সম্পদ ইউজ করার টেকনোলজি ছিল না। যেসব কান্ট্রিগুলোকে এখন তুমি উন্নত ভাবতেছো, ওই যে আমেরিকা, চায়না বা এগুলা, এরা আসলে ওই সাউথ আফ্রিকাকে শোষণ করে নিয়ে বড় হয়েছে। সাউথ আফ্রিকা থেকে সেই গোল্ড, প্লাটিনাম বা আয়রন কি বলি, প্লাটিনাম, গোল্ড, ডায়মন্ড এগুলোকে তারা এক্সট্র্যাক্ট করতে হেল্প করছে। তারা সেই রকম মেশিন দিছে আফ্রিকাকে যে আমরা তোমাদেরকে মেশিন দিব, তোমরা আমাদেরকে সেই হীরা রূপা এগুলো আমাকে দিবা। এই একটা চুক্তি হয়েছিল তাদের সাথে। এতে করে আফ্রিকা লাভটা কি হয়েছে, এতে করে আফ্রিকা হচ্ছে কিছু টাকা পাইছে, কাগজের নোট পাইছে ডলার হিসাবে। আর আমেরিকা বা এইসব বড় দেশ তারা কি পাইছে, ডিরেক্ট অ্যাসেট পাইছে, একটা সম্পদ পাইছে ডিরেক্ট। জাস্ট তারা কিছু খরচ হয়েছে মেশিনারি তৈরি করতে। এটা একটা রাজনৈতিক চাল আসলে, যে একটা দেশে কীভাবে কন্ট্রোল করতে হয়। এই যে জিম্বাবুয়ে, আফ্রিকা এগুলো কিন্তু উন্নত হতে পারতো অনেক, কারণ এদের অনেক ন্যাচারাল সোর্স ছিল, বাট উন্নত হয়নি কারণ এই যে তাদের বুদ্ধির অভাব, মানে এই টেকনোলজি তাদের ছিল না যে তারা সেই জিনিসগুলো এক্সট্র্যাক্ট করতে পারবে। আচ্ছা, ওটা দেখার বিষয় না। আমাদের বাংলাদেশও কিন্তু এতটা ফালতু দেশ না, বা বাংলাদেশে অনেক ন্যাচারাল সোর্স আছে। যেরকম আমাদের নেত্রকোনা, যদি কখনো গিয়ে থাকো, নেত্রকোনা, মিরিশিরি এই অঞ্চলটাতে, ওখানে গিয়ে দেখবা যে কেওলিন সমৃদ্ধ মাটি আছে। কেওলিন, হোয়াইট ক্লে বলা হয় এটাকে। আমাদের নেত্রকোনাতে কেওলিন সমৃদ্ধ মাটি পাওয়া যায়। কেওলিনটা এটা দেখতে একটু সাদা সাদা কালারের হয়, হ্যাঁ একটু সাদা কালারের মাটি, তাই অনেক সময় এটাকে সাদা মাটিও বলা হয়। ওই পাওয়া যায় নেত্রকোনার বিজয়পুরে, সাদা মাটি বা কেওলিন পাওয়া যায়, যেটাকে ইংলিশে বলা হয় হোয়াইট ক্লে। হোয়াইট ক্লে বলা হয়। এর একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা মুখস্থ করতে হবে। Al2O3 অ্যালুমিনিয়ামের অক্সাইড, 2 SiO2 মানে 2 সিলিকন ডাইঅক্সাইড ইন্টু 2 পানি। এটা আসলে কেওলিনাইট। হ্যাঁ, কেওলিন বলতে এটা আসলে কেওলিনাইট। এই কেওলিনাইট জাতীয় মাটি আমাদের নেত্রকোনা, বিজয়পুরে পাওয়া যায়। এই মাটির বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে বালি আছে, এই যে সিলিকন ডাইঅক্সাইড প্লাস অ্যালুমিনিয়াম পাওয়া যাচ্ছে মাটির মধ্যে। তার মানে মাটিটাই আসলে এখানে অ্যালুমিনিয়ামের সোর্স হিসেবে কাজ করতেছে। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এছাড়া আমাদের কক্সবাজারের বালিতে জিরকোনিয়ামের একটা মিনারেল, মানে জিরকোন বলা হয় যাকে, জিরকোন, এই জিরকোনটা পাওয়া যায়। তারপরে হেমাটাইট, বক্সাইট এগুলো আমরা মাটিতে পেয়ে থাকি বাংলাদেশে। এছাড়া বাংলাদেশে কিন্তু একটা সমুদ্র সীমা আছে, বঙ্গোপসাগর। সেই বঙ্গোপসাগরেও কিন্তু হচ্ছে মিনারেলের সোর্স আছে, যেরকম সোডিয়াম ক্লোরাইড সমুদ্রের পানিতে পাওয়া যায় আর কি। তারপরে এখান থেকে যে লবণটা আমরা পাচ্ছি এক্সট্রাক্ট করে, খাবার লবণ, এটা কিন্তু আসলে সমুদ্রের পানি থেকে আসে। আমি আগে চ্যাপ্টার যখন পড়াইছি সমুদ্র থেকে কীভাবে লবণ তৈরি করতে, সেটা আমি বলছিলাম তখন। তার মানে বাংলাদেশ কিন্তু আসলে প্রাকৃতিক সম্পদ অনেক আছে, যদি সেটা ঠিকমতো এক্সট্রাক্ট করা যেতে পারে, ইউজ করা যেতে পারে, বাংলাদেশ ক্যান বি ওয়ান অফ দ্য বেস্ট ইকোনমিক কান্ট্রি। বাট বাংলাদেশ সমস্যাটাও ওই সাউথ আফ্রিকার মধ্যে আসলে সেরকম টেকনোলজি আমাদেরকে দেওয়া হয়নি, বা আমাদের সেই আইডিয়াটা নাই যে আমরা এটা আসলে কীভাবে ইউজ করতে হয়। এগুলো আমাদের একটু বাদ দিয়ে আসে। আমাদের একটু দেখতে হবে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে মাটিতে আসলে কোন কোন খনিজ উপাদান কতটুকু পরিমাণে পাওয়া যায়। এই যে সিলিকন বা অ্যালুমিনিয়াম এগুলো বলতেছে না, এগুলো কতটুকু থাকে আমাকে কিন্তু জানতে হবে। বইতে ছক করে দেওয়া থাকতে পারে, আমি লিখে দিচ্ছি আবার। অক্সিজেন সব থেকে বেশি পাওয়া যায়, এটা পাওয়া যাচ্ছে 46%। এরপরে সিলিকন 27%। এই দুইটাই মেইনলি সব থেকে বেশি পাওয়া যায়। আসলে অক্সিজেন পাওয়া বলতে মাটিতে ডিরেক্ট অক্সিজেন গ্যাস হিসেবে থাকে তা না, অক্সিজেনটা বিভিন্ন কম্পাউন্ড হিসেবে থাকে। যেমন একটু আগে এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড, 2 SiO2 অক্সিজেনটা দেখতেছো না, কেওলিনাইট। এইখানে দেখো তো, এই যে অক্সিজেন, এই অক্সিজেন, এই অক্সিজেন, এগুলারই আমি কথা বলতেছি। অক্সিজেনটা 46% পাওয়া যায়। তার মানে মাটিতে থাকা অক্সিজেন কিন্তু আসলে অক্সিজেন গ্যাসের মতো থাকে না, এটা কোনো না কোনো যৌগের সাথে মিশে থাকে। আচ্ছা, এই দুইটা মিলে বেশি থাকে। এরপর আছে অ্যালুমিনিয়াম, আয়রন টায়রন এগুলো থাকে। আমি জাস্ট নর্মালি লিখে দিচ্ছি। অ্যালুমিনিয়াম থাকে হচ্ছে অলমোস্ট কত, 8.4%। তারপরে আয়রন থাকে 5%। তারপরে ক্যালসিয়াম থাকে 4%। পটাশিয়াম, সোডিয়াম থাকে 3%। এমসিকিউতে কিন্তু আসে, হ্যাঁ। তারপরে ম্যাগনেসিয়াম 2%। আর বাদ বাকি আরও কিছু আদার্স যত কোনো কিছু থাকে, যদি কপার টপার এইসব এগুলো থাকে হচ্ছে বাকি 2%। তার মানে আমাদের সব থেকে বেশি থাকে কারা, এই জিনিসগুলো আমাদের সব থেকে বেশি থাকে। এদের মধ্যে সব থেকে বেশি বলতে অক্সিজেন আর সিলিকন। এই অক্সিজেন আর সিলিকন মিলে এই যে বালি তৈরি করে, বালি, স্যান্ড, সিলিকন ডাইঅক্সাইড বলতে আমরা স্যান্ড বুঝি। তার মানে আমাদের আসলে সয়েল কিন্তু নাথিং বাট কম্পোজিশন অফ সিলিকন আর অক্সিজেন। দেখো একটু খেয়াল করলে বুঝতে পারবা যে এইটা প্রায় 40, প্রায় 60, 70%-এর বেশি, হ্যাঁ, মোর দেন 75% প্লাস, 70%-এর বেশি যা সিলিকন অক্সিজেন থাকে। বাকিগুলো মিলে বাকি 30% তৈরি করছে।
আচ্ছা, তাহলে এইটুকু আশা করি বুঝতে পারছো কিছু। আমি যদি আরেকবার একটু রিপিট করে আসি। মিনারেল বলতে কি বোঝায়? মিনারেল হচ্ছে সেই সব যৌগ, রাসায়নিক যৌগ যাদেরকে আমরা মাটির উপরে পাই, যাদের থেকে আমাদের প্রয়োজনীয় কিছু পদার্থ আমরা বের করে এনে সেগুলোকে ইউজ করতে পারি, এদেরকে আমরা বলি মিনারেলস। এটা সলিড, লিকুইড, গ্যাস 3 রকমই হতে পারে। সলিডের এক্সাম্পলগুলো এখানে আমি দেখাই রাখছি, যেটা হচ্ছে সলিড এক্সাম্পল। আর এখানে লিকুইড কিছু এক্সাম্পল দিছি, পেট্রোলিয়াম, গ্যাস, এটা হচ্ছে গ্যাসিয়াস সেন্ট্রাল গ্যাস এক্সাম্পল। বাংলাদেশের ক্ষেত্রে কিছু বলতে গেলে যে বাংলাদেশে কেউলি সমুদ্র মাটি, সাদা মাটি, কক্সবাজারের বালিতে জিরকন পাওয়া যায়। এছাড়া আমাদের মাটিতে অ্যালুমিনিয়াম, বক্সাইড, তারপরে কি বলে ক্যালসিয়াম, এদের অনেক যৌগ অ্যাভেলেবল। এটার কারণ আমি একটু পরে বলবো। আর আমাদের ভূত্বকে মানে মাটির উপরে এই যে কিছু রাসায়নিক পদার্থ থাকে, এদের পরিমাণটা এখানে দেখানো হয়েছে। আচ্ছা, এইটুকু আপাতত গেল। এরপরে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে এটার সংজ্ঞা কিন্তু ক নাম্বারের জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেটা এখন লিখবো আর কি। এটা হচ্ছে আকরিক, ইংলিশে বলা হচ্ছে ওর। আকরিকটা কিছুই না, আকরিকটা হচ্ছে জাস্ট মিনারেল। সেই মিনারেলগুলা এমন মিনারেল যাদের থেকে আমরা খুবই সহজলভ্যভাবে আমাদের প্রয়োজনীয় যে ধাতু অধাতু বা যেসব যৌগগুলো আমাদের দরকার, সেগুলোকে আমরা অনেক প্রফিটেবল ওয়েতে পেয়ে থাকি। এটা হচ্ছে মিনারেলের বৈশিষ্ট্য, যে এখান থেকে আমরা প্রফিটেবল ওয়েতে আমাদের প্রয়োজনীয় যৌগগুলোকে পাই। তাহলে একটু সংখ্যাটা লিখি। যেসব খনিজ থেকে লাভজনক উপায়ে ধাতু নিষ্কাশন করা যায়, ধাতু বা অধাতু নিষ্কাশন করা যায়, হ্যাঁ ধাতু নিষ্কাশন না, শুধু ধাতু অধাতু নিষ্কাশন করা যায়, তারাই আকরিক বা ওর। তাহলে আমাদের আকরিককে আলাদা করে ডিফাইন করার বৈশিষ্ট্যটা কি? কারণটা হচ্ছে যে লাভজনক উপায়, প্রফিটেবল ওয়ে। আমাদের কি যে কোনো বিজনেস চালানোর উপায়টাই হচ্ছে, মানে উদ্দেশ্যটাই হচ্ছে আমরা যাতে বেশি প্রফিট করতে পারি। এটা হচ্ছে বিজনেসের বৈশিষ্ট্য। তো আমাদের এই ধাতু নিষ্কাশন করা এটা একটা বিজনেস আসলে। এখানে আমরা চেষ্টা করি যাতে সব থেকে বেশি লাভজনক উপায়ে ধাতুটা বা যেসব রাসায়নিক পদার্থ চাচ্ছি সেটাকে যাতে আলাদা করতে পারি। তাহলে যে সকল খনিজ থেকে লাভজনক উপায়ে ধাতু বা অধাতু নিষ্কাশন করা যায় তাকে বলা হয় কি আকরিক। যেরকম একটা এক্সাম্পল দিই, সোডিয়াম ক্লোরাইড। এটা সোডিয়ামের একটা যৌগ, পানিতে, সমুদ্রের পানিতে পাওয়া যায়। সোডিয়াম কার্বনেট, এটা মাটিতে পাওয়া যাইতে পারে, মাটিতে অনেক জায়গাতে পাওয়া যায় সোডিয়াম কার্বনেট বা সোডিয়াম আরও বেশ কিছু যৌগ আছে, এগুলো মাটিতে পাওয়া যাইতে পারে। তো কথা হচ্ছে কেন আমরা সোডিয়ামকে সোডিয়াম ক্লোরাইড থেকেই নেই, কেন সোডিয়াম কার্বনেট থেকে নেই না? কারণটা হচ্ছে সোডিয়াম কার্বনেট থেকে সোডিয়ামকে এক্সট্র্যাক্ট করতে হলে যে পরিমাণ খরচ হবে, সেই খরচ দিয়ে সোডিয়াম ক্লোরাইড থেকে কয়েক গুণ বেশি আমি সোডিয়াম পাবো। তার মানে সোডিয়াম কার্বনেট আমার 100 টাকা ইনভেস্ট করা যে কথা, সোডিয়াম ক্লোরাইডে ওই 100 টাকা ইনভেস্ট করে আমি তার থেকে দ্বিগুণ বা 3 গুণ লাভ পাইতে পারি। এই জন্য আমরা সোডিয়াম কার্বনেট থেকে সোডিয়ামকে এক্সট্র্যাক্ট না করে আমরা সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়ামকে আলাদা করে নিই। কারণটা হচ্ছে এই যে প্রফিটেবল ওয়েতে এক্সট্র্যাক্ট করা। তার মানে এখানে সোডিয়াম ক্লোরাইডকে আমরা সোডিয়ামের একটা আকরিক বলতে পারি। ঠিক তেমনি অ্যালুমিনিয়ামের একটা আকরিক আছে। অ্যালুমিনিয়াম আকরিকটার নাম হচ্ছে বক্সাইট। এটা একটা ইম্পর্টেন্ট সংজ্ঞা, ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। Al2O3 2H2, এটা হচ্ছে বক্সাইট, অ্যালুমিনিয়াম অক্সাইড। এইখান থেকে আমরা অ্যালুমিনিয়ামটাকে এক্সট্র্যাক্ট করতে পারি, নট ফ্রম দ্য কেউলি, যেটা আমরা একটু আগে বললাম, যার মধ্যে অ্যালুমিনিয়াম থাকে। কেউলির তো কিন্তু অ্যালুমিনিয়াম ছিল, বাট আমরা সেখান থেকে নেই নিচে কই থেকে বক্সাইট থেকে, কারণ এখান থেকে আমরা প্রফিটেবল ওয়েতে অ্যালুমিনিয়ামটা পাবো। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। বোঝা গেছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। কথা হচ্ছে আমরা কোন ধাতুকে কই থেকে নিব, অবশ্যই তার একটা প্রিডিফাইন্ড চার্ট থাকা উচিত। মানে আমাদের এই ধাতুর আকরিক এইটা, আমরা যখন দরকার হবে ধাতুকে আমরা সেখান থেকেই নিয়ে আসবো। তো সেটা আমি একটু লেখা ট্রাই করি নিচে। হ্যাঁ, তাহলে উপরে লেখা হচ্ছে ধাতু, আর এখানে ধাতুর আকরিক। আমি একদম মানে কি বলে ফর্মুলা, মানে কি বলে সংকেত সব লিখে দিচ্ছি একসাথে। প্রথমে আমরা একদম ছোট থেকে শুরু করি। মার্কারি, ফর্মুলা হচ্ছে Hg। আর মার্কারি আকরিকের নামটা হচ্ছে সিন্নাবার, দন্ত স দন্ত নয় আকার বয়াকার, সিন্নাবার। ইংলিশটা হচ্ছে এরকম, সিন্নাবার। ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। মার্কারি সালফাইড, উচ্চারণটা হচ্ছে মার্কারি সালফাইড বা মার্কিউরি সালফাইড। এটাকে আমরা বলা হয় কি, সিন্নাবার বলা হয়। এরপর মার্কারি পরে আসা হচ্ছে জিঙ্ক। জিঙ্কের আকরিকের নামটা মনে রাখবা, জিঙ্কের দুইটা আছে, একটা হচ্ছে জিঙ্ক ব্লেন্ড, আর একটা হচ্ছে জিঙ্ক ক্যালামাইন, বা শুধু ক্যালামাইনও বলা যায়। জিঙ্ক ক্যালামাইনও বলে, শুধু ক্যালামাইনও বললে সমস্যা নাই, একই জিনিস আছে। পেন গেল কই? এই তো জিঙ্ক ব্লেন্ডের
ইয়াটা হচ্ছে জিঙ্ক সালফাইড, এটা হচ্ছে জিঙ্ক কার্বনেট। জিঙ্কের পর আছে হচ্ছে লেড বা সীসা যেটা আমরা বলি আর কি, প্লাম্বাম ইংলিশে পিবি। লেডেরটা হচ্ছে গ্যালেনা। গ্যালেনা ফর্মুলাটা হচ্ছে লেড সালফাইড। একটু খেয়াল করো, আমি যতক্ষণ ধরে এতক্ষণ ধরে লিখলাম এই যৌগগুলা সালফাইড 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 করে বলে আসতেছি। এই যে আমি যখন চ্যাপ্টার 4 পড়াইছিলাম, আশা করি মনে আছে, যে চ্যালকোজেন নামে একটা কথা বলছিলাম, যে চ্যালকোজেন হচ্ছে গ্রুপ নাম্বার কত, 16। চ্যালকোজেন কারা, যারা হচ্ছে আকরিক বা ওর ফর্মিং করে থাকে, ওর তৈরি করে থাকে। এই যে এখন বোঝার কথা যে ওর কারা, যেখান থেকে প্রফিটেবল হইতে আমরা পাই, সেই ওর এক্সাম্পল কি কি দেখো, যে মার্কারি সালফাইড, জিঙ্ক সালফাইড, লেড সালফাইড। এই যে সালফাইড যৌগের কথা বলতেছি, এগুলো আসলে আমার কি, এই যে চ্যালকোজেন গ্রুপ নাম্বার 16। আচ্ছা, এরপরে গ্যালেনা গেল, লেডের পর আছে হচ্ছে আয়রন, খুব ইম্পর্টেন্ট, লোহা, এটাকে আমরা ফেরাম বলে থাকি। তো আয়রনের কিছু খুবই ইম্পর্টেন্ট আকরিক আছে, যেগুলোর ফর্মুলা এমসিকিউতে আসে এবং মুখস্থ রাখতে হবে, আওলায় যায় কিন্তু অনেকেরই। প্রথমটা হচ্ছে ম্যাগনেটাইট, এবারটা হচ্ছে হেমাটাইট, এবারটা হচ্ছে লিমোনাইট। ম্যাগনেটাইটের ইয়েটা আমি লিখে দিচ্ছি, ম্যাগনেটাইট, হেমাটাইট, আরও আছে কিন্তু, আয়রনের অনেকগুলো আছে। এর মধ্যে আমরা এই তিনটা তোমাদের বইতে পাইছি, সো এই তিনটা নিয়ে আমরা পড়াশোনা, আয়রন আরও অনেক আছে। Fe3O4, Fe3O4। হেমাটাইট হচ্ছে Fe2O3 সম্ভবত, হ্যাঁ Fe2O3, এটা হচ্ছে হেমাটাইট। আর লিমোনাইট হচ্ছে এটার সাথে পানি থাকবে, 3H2O, এটা হচ্ছে ফর্মুলা। এগুলো কিন্তু খাতায় তুলবা সবাই, যা যা লিখে দিচ্ছি আমি, এমসিকিউতে আসলে বলবা না যে ভাইয়া পড়াইনি। এবারে কপার বা তামা বাংলাতে Cu, এটার হচ্ছে কত কি কি থাকে, কপার পাইরাইটস, এটা কিন্তু অনেকবার এমসিকিউতে আসছে, ইভেন ক নাম্বারও আসে, কপার পাইরাইটস। পাইরাইট অনেকগুলো আছে, এর মধ্যে কপারেরটা আমরা নিচ্ছি, অনেক কিছুই পাইরাইট হতে পারে, পাইরাইটস। আর এটা হচ্ছে চ্যালকোসাইট। এই কি হয়ে গেল, দেখো কপার পাইরাইটসের ফর্মুলা হচ্ছে CuFeS2, মানে কপার আয়রনের সালফাইড। আর চ্যালকোসাইড হচ্ছে অনলি কপারের সালফাইড, Cu2S। এরপর আরও কিছু কমন আছে, যেগুলো আমি একটু আগে বলে আসছি, যে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বক্সাইট, এটা হচ্ছে বক্সাইট। ফর্মুলা রেখে দিয়েছিলাম Al2O3 2H2O। ফর্মুলা কিন্তু মুখস্থ করতে হবে, কারণ সামনে গিয়ে আমরা কাজে লাগাবো এটা। সোডিয়াম, এটা বলে আসছিলাম, সোডিয়াম ক্লোরাইড থেকে নেওয়া হয়, সমুদ্রের পানি, এটা আসলে সমুদ্রের পানি ব্রাইন বা সল্ট ওয়াটার, ব্রাইনও বলে সল্ট ওয়াটারও বলা হয়, একই কথা। এরপরে ক্যালসিয়াম, ক্যালসিয়াম এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, চুনাপাথর বা লাইমস্টোন, এখান থেকে আমরা নিয়ে থাকি। এই আকরিকগুলো মুখস্থ করতে হবে এবং এটা সামনে তোমাদের কাজে লাগবে অনেক। আচ্ছা, আপাতত আমরা এই প্রথম পার্টে আমরা আকরিক সম্পর্কে চিনলাম, খনিজ চিনলাম, খনিজ চিনছি, মিনারেল আর আকরিক সম্পর্কে জানছি। আমরা একটু পরে এটা আবার আরেকটু এক্সটেন্ড করবো।